আচ্ছা ঠিক আছে, আমি রেকর্ডিং দিয়ে দিচ্ছি। শোনো, আমি আগে ক্লাসে মানে একটু আগে ক্লাসে যেটা আমি ফ্যাক্টর অফ সেফটির কথা বলছি, পারমিসিবল স্ট্রেংথ, ইল স্ট্রেংথ, তারপরে হচ্ছে হলো তোমার আলটিমেট স্ট্রেংথ। সো এই জিনিসগুলা, টার্মিনোলজি গুলো আমি মুখে যতই বলি না কেন, আমরা যতক্ষণ না প্রবলেম সলভ না করতেছি আমরা কিন্তু এগুলো ইফেক্ট কিন্তু বুঝতে পারবো না। ওকে, সো আই হোপ আমরা নেক্সট ক্লাসে প্রবলেম সলভ করব। সো প্রবলেম সলভ করার আগে আমাদের এর রিলেটেড ইকুয়েশন গুলা বা ইম্পর্টেন্ট টার্মিনোলজি ইকুয়েশন গুলো আমরা দেখে নিব। দেন প্রবলেম গুলো যখন সলভ করব তখন এই কনসেপ্ট গুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ফ্যাক্টর অফ সেফটি, যেহেতু তোমরা ফ্যাক্টর অফ সেফটির সাথে এখন পর্যন্ত ইন্ট্রোডিউস হও নাই, সো এখন থেকে তোমাদের ইন্ট্রোডিউস হইতে হবে। কজ হচ্ছে ফ্যাক্টর পুরা তোমরা এই যে লেভেল 3 টার্ম 1 টার্ম 2 এ যে মেশিন ডিজাইন করবা, ডিজাইন অফ মেশিন এলিমেন্টস, সেখানে তোমাদের এই ফ্যাক্টর অফ সেফটি টার্মটা মানে প্রত্যেকটা ম্যাথের সাথেই থাকবে। যে তোমাকে একটা স্ট্রাকচার ডিজাইন করতে দিলাম, তোমাকে একটা কলাম ডিজাইন করতে দিলাম, তোমাকে একটা স্প্রিং বা তোমাকে যে কোনো একটা বিম ডিজাইন করতে দিলাম, যে হোয়াট উইল বি আওয়ার ফ্যাক্টর অফ সেফটি, ঠিক আছে? বা তোমাকে আমি আগে ফ্যাক্টর অফ সেফটি মেনশন করে দিলাম যে 5 ফ্যাক্টর অফ সেফটি এনশিওর করে এরকম লিমিটের মধ্যে একটা বিম ডিজাইন করো, সেটার ইল্ড স্ট্রেংথ কত হবে, সেটার পারমিসিবল লিমিট কত হবে, সেটা আলটিমেট স্ট্রেংথ কত হবে। সো এখন থেকে আস্তে আস্তে তোমরা ইন্ট্রোডিউস হবা লেভেল 3 থেকে, তখন দেখবা যে কনসেপ্টগুলো আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? সো স্ট্রেংথ অফ ম্যাটেরিয়াল কোর্সটা কিন্তু ইম্পর্টেন্ট তোমাদের এই আপকামিং লেভেল 3 এবং লেভেল 4 এর কোর্সগুলোর জন্য। ওকে, সো আমরা এখন পর্যন্ত এ পয়েন্ট, বি পয়েন্ট, সি এন্ড ডি নিয়ে ডিসকাস করছি। সো ই পয়েন্টটা কি? ই পয়েন্টটা হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেংথ। এখন আপ টু লিমিট বি, বি পর্যন্ত এটা ছিল আমাদের ইলাস্টিক জোন, আর বি এর পরে জোনটা হচ্ছিল আমাদের প্লাস্টিক জোন। ঠিক আছে? সো এই পুরো জোনটাই হচ্ছিল আমাদের প্লাস্টিক জোন। এই ছবিটা যদি দেখাই তাহলে তোমাদের জন্য সম্ভবত বুঝতে একটু ইজি হবে। ছবিটার লেখাগুলো একটু কিছু ক্লিয়ার বোঝা যাচ্ছে। যেমন এখানে বলা আছে আলটিমেট টেনসাইল স্ট্রেংথ, ফ্র্যাকচার স্ট্রেংথ, ইল্ড স্ট্রেংথ, ইলাস্টিক ডিফরমেশন, ইউনিফর্ম প্লাস্টিক ডিফরমেশন, নন ইউনিফর্ম প্লাস্টিক ডিফরমেশন। এই ফিগারটা খুব ইম্পর্টেন্ট। এই ফিগারটা আমি এই ফিগার দিয়ে একটু এক্সপ্লেইন করি। সো আমরা ইলাস্টিক ডিফরমেশন সম্পর্কে দেখছি, আমরা ইল্ড স্ট্রেংথটা দেখছি। এখন আমরা আলটিমেট স্ট্রেংথ বা ইউনিফর্ম প্লাস্টিক ডিফরমেশন এই জিনিসটা দেখবো। সো হোয়াট ইজ দ্য আলটিমেট স্ট্রেংথ? ঠিক আছে, এখানে যে লিমিট গুলো বলে দেওয়া আছে, এই লিমিট গুলোর সাথে কিন্তু দেখো প্রত্যেকটা ফিগারের ছবি দেওয়া আছে, একটু খেয়াল করো। এই যে ইনিশিয়ালি যে ফিগারটা দেওয়া আছে, এই ফিগারটা কিন্তু আমার স্টার্টিং পয়েন্ট থেকে, দেখো এই যে এখান থেকে আরো একটা ইন্ডিকেট করছে, এটা হলো স্টার্টিং পয়েন্টে। মানে আমি এই মেটালিক অবজেক্টের উপর হচ্ছিল আমি টেনসাইল টেস্ট করতেছি, ইটিএম মেশিনে টেনসাইল টেস্ট করতেছি। এই অবজেক্টে সাপোজলি দিস ইজ দ্য কাস্ট আয়রন অবজেক্ট, the gauge length of this particular object is L0. সো এই যে প্রত্যেকটা ফেজে ফেজে যে এটা ডিফরমেশন হচ্ছে এবং প্রত্যেকটা ফেজে ফেজে এটার যে কার্ভিক্যাল যে প্যাটার্নটা যে চেঞ্জ হচ্ছে সেটা কিন্তু ইন্ডিকেট করতেছে। সো এই ছবিটার সাথে তোমরা একটু গ্রাফটা একটু মিলাই মিলাই দেখো, তাহলে বুঝতে ইজি হবে। ওকে, সো আমরা এই যে ইল্ড স্ট্রেংথ পয়েন্টে গেছি, ইল্ড স্ট্রেংথে আগে এই যে ইয়াং মডুলাস। সো ইয়াং মডুলাস এই লিমিটের মধ্যে আমার বডিটা কিন্তু এরকমই থাকতেছে, মানে এটা আগে শেপে ফিরে আসতেছে। সেকেন্ড ফিগারটা দেখো যে এখানে কিছুটা এলংগেশন হয়েছে। ঠিক আছে, এলংগেশন হয়েছে। সো সেকেন্ড ফিগারটা কি ইন্ডিকেট করে দেখো, সেকেন্ড ফিগারটা ইন্ডিকেট করে হচ্ছে হলো এই যে দেখো এখানে কি পয়েন্ট ইন্ডিকেট করছে, ইল স্ট্রেংথ। সো ইল স্ট্রেংথ ইজ দ্যাট পয়েন্ট, সেখানে কি হচ্ছে হলো যে at which there is an appreciable elongation or yielding of material without corresponding increasing of load. ওকে, সো ইল স্ট্রেংথ এই পয়েন্টে আমাদের ডিফরমেশনটা শুরু হয়েছে, এটা লেন্থটা ইনক্রিজ হয়েছে যেহেতু as we are applying tensile load or tensile stress here. ওকে, সো ইল স্ট্রেংথের পরে এখন আমাদের কাজ হচ্ছে হলো আলটিমেট স্ট্রেংথ। তো আলটিমেট স্ট্রেংথের মধ্যে তুমি দেখো আলটিমেট স্ট্রেংথ হচ্ছে এই পয়েন্ট, এই পয়েন্টের সাথে কোন ফিগারটা দেওয়া আছে দেখো, এই পয়েন্টের সাথে ফিগার নাম্বার 3। ফিগার নাম্বার 3 তে দেখো যে এটা এলংগেট হইতে হইতে মাঝখানে নেকিং ফরমেশন হচ্ছে। নেকিং ফরমেশন মানে কি, এটা মাঝখান থেকে এরিয়া, মানে এরিয়াটা রিডিউস হয়ে যাচ্ছে। ওকে, তুমি একটা অবজেক্টকে টানতে টানতে দেখবা যে মাঝখানে যখন মানে এটা তার আলটিমেট স্ট্রেংথে ভ্যালুতে যখন পৌঁছা যায় তখন কিন্তু মাঝখান থেকে কিন্তু ব্রেক করা শুরু করে, স্ট্রেস ডিউ টু স্ট্রেস কনসেন্ট্রেশনের কারণে মাঝখান থেকে ব্রেক করা শুরু করে। ঠিক আছে, সো নেকিং ফরমেশন করে এবং মাঝখান থেকে দেখবা যে আস্তে আস্তে
এরিয়াটা রিডিউস হইতে হইতে এক সময় মাঝখান থেকে দেখবা যে ছিঁড়ে যাবে, দেখবা যে একদম লাস্টে ফ্র্যাকচার পয়েন্টে দেখবা যে মাঝখান থেকে দুইটা পয়েন্ট ডিভাইড হয়ে যাবে। সো ইউটিএম মেশিনে যখন তুমি টেনসাইল টেস্ট করতে যাবা তখন যদি ডাকটাইল ম্যাটেরিয়াল হয় দেখবা যে ইনিশিয়ালি দেখবা যে মাঝখান থেকে এরিয়াটা কমে গেছে, রিডাকশন হয়েছে। তুমি যদি কোনো গেজ মিটার নিয়ে যদি তুমি এটা ডায়ামিটার মেজার করো তুমি দেখবা যে এখানে ডায়ামিটারটা রিডাকশন হয়েছে। এবং একটা সময় যখন দেখবা যে এটার মাঝখান থেকে জিনিসটা শেয়ার অফ হয়ে গেছে, শেয়ার অফ হয়ে গেলে তখন হচ্ছিল বা টিয়ার অফ হয়ে গেছে তখন হচ্ছিল মানে আমরা ফ্র্যাকচার পয়েন্টে পৌঁছে গেছে, আমরা ফ্র্যাকচার পয়েন্টে পৌঁছে গেছে। সো এই যে মাঝখান থেকে ইল স্ট্রেংথের পর থেকে যে আলটিমেট স্ট্রেংথ, এই মাঝখানটা হচ্ছিল আমাদের ইউনিফর্ম প্লাস্টিক ডিফর্মেশন। এখন ইউনিফর্ম প্লাস্টিক ডিফর্মেশন আর হচ্ছিল আলটিমেট স্ট্রেংথ। সো আলটিমেট স্ট্রেংথ পয়েন্টটা কি ইন্ডিকেট করে? আলটিমেট স্ট্রেংথ ইজ দ্য হাইয়েস্ট unit stress that a material can withstand. Okay, so before মানে নেকিং ফর্মেশন আগ পর্যন্ত the material can withstand the highest limiting value of stress is called the ultimate strength. Okay, so তোমার রিকোয়ারমেন্ট হচ্ছে হলো কিন্তু নেকিং ফর্মেশন আগ পর্যন্ত কিন্তু মেনটেন করা। আলটিমেট স্ট্রেংথের পয়েন্ট যদি তুমি স্ট্রেসের ভ্যালু একবার উঠায় ফেলো তখন কিন্তু তোমার আস্তে 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 নেকিং ফর্মেশন করা শুরু করবে এবং আলটিমেট স্ট্রেংথের পরে যে কোনো পয়েন্টের জন্য ফ্র্যাকচার দেখা দিতে পারে। ওকে, so ultimate strength is the highest unit strength that a material can withstand. ওকে, তাহলে এই ইউনিট স্ট্রেংথের যে করেসপন্ডিং যে ভ্যালুটা ই পয়েন্টটা যে ইন্ডিকেট করতেছে, ই পয়েন্টটা কি আমার? ই পয়েন্টটা কিন্তু আমরা এই যে পরে ফিগারটাতে খেয়াল করি, এই যে দেখো এখানে ডি থেকে যে ই পর্যন্ত ই পয়েন্টটা কিন্তু আমরা আলটিমেট স্ট্রেংথ দ্বারা ডেজিগনেট করতেছি। এই পয়েন্টটা হচ্ছে আমাদের সেই পয়েন্ট যে পয়েন্ট হচ্ছে আমাদের নেকিং ফর্মেশনটা হচ্ছে। ওকে, এফ পয়েন্টটা হচ্ছে আমাদের রাপচার স্ট্রেংথ আর জি পয়েন্টটা হচ্ছে অ্যাকচুয়াল রাপচার স্ট্রেংথ। এখন অ্যাকচুয়াল আর হচ্ছে নরমাল যেটা আমাদের ট্রেডিশনাল যেটা থিওরিটিক্যাল সেই জিনিসটা আমরা একটু পরে বলতেছি। আগে আগে আমরা আলটিমেট স্ট্রেংথ জিনিসটা কি সেটা বলতেছি। যে আলটিমেট স্ট্রেংথের ক্ষেত্রে হচ্ছে ইন কেস অফ ব্রিটল ম্যাটেরিয়াল the tensile and compressive ultimate strength occur just before the fracture. ওকে, এখন ব্রিটল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমাদের যে আলটিমেট স্ট্রেংথটা তুমি দেখো এখানে কি হচ্ছে যে ফ্র্যাকচার হওয়ার আগে বা উইদাউট এনি প্রায়র ওয়ার্নিং অর উইদাউট এনি প্লাস্টিক ডিফর্মেশন this ultimate strength point or ultimate stress point is occurred. ওকে, সো এই যে পয়েন্টটা এটা কি আমার উইদাউট এনি ফ্র্যাকচার মানে ফ্র্যাকচার বা উইদাউট এনি ডিফর্মেশন হওয়ার আগে আমরা এই পয়েন্টটা অ্যাচিভ করে ফেলতেছি। সো কারো কোনো বুঝতে প্রবলেম আছে? এবং ডাকটাইল ম্যাটেরিয়াল ক্ষেত্রে আন্ডার টেনসাইল লোড অ্যাটেইনস আলটিমেট স্ট্রেংথ ফার্স্ট। সো ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা মানে আলটিমেট স্ট্রেংথ অ্যাচিভ করার আগে আমরা একটা সার্টেন অ্যামাউন্ট অফ প্লাস্টিক ডিফর্মেশনটা অবজার্ভ করতে পারবো ফর ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। এটাই হচ্ছিল অ্যাকচুয়ালি ব্রিটল এন্ড ডাকটাইল ম্যাটেরিয়ালের মধ্যে ডিফারেন্স, যে ব্রিটল ম্যাটেরিয়াল ক্ষেত্রে উইদাউট এনি প্রায়র ওয়ার্নিং আমার ম্যাটেরিয়ালটা ফেল করবে। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই দেখা যাবে যে ব্রিটল ম্যাটেরিয়ালের স্ট্রাকচারে বা ব্রিটল ম্যাটেরিয়াল কার্ভের প্যাটার্নের ক্ষেত্রে আমরা কোনো প্লাস্টিক ডিফর্মেশন দেখবো না, বাট ডাকটাইল ম্যাটেরিয়ালের ক্ষেত্রে আমরা ডি থেকে ই পর্যন্ত একটা প্লাস্টিক ডিফর্মেশন রিজিয়ন দেখবো। এটাই হচ্ছিল আমাদের ব্রিটল এবং ডাকটাইল ম্যাটেরিয়ালের মধ্যে অ্যাকচুয়াল ডিফারেন্স। সো আলটিমেট স্ট্রেংথ এই পয়েন্টে আমাদের হচ্ছে অ্যাকচুয়ালি নেকিংটা শুরু হয়েছে। ওকে, সো নেকিং এর পর কি হচ্ছে আস্তে আস্তে আমরা স্ট্রেসটা প্রোপাগেট করতেছি মানে ইনক্রিজ করতেছি। সো স্ট্রেসটা ইনক্রিজ করলে দেখা যাচ্ছে যে এখানে কি হচ্ছে যে আলটিমেট স্ট্রেংথ যখন ভ্যালুটা অ্যাচিভ করে ফেলে, স্ট্রেসের যে ভ্যালুটা ম্যাক্সিমাম ভ্যালুটা যখন অ্যাটেইন করে ফেলে তখন দেখা যায় যে ম্যাটেরিয়ালটার মধ্যে একটা নেকিং ফর্মেশন হয় বা ম্যাটেরিয়ালের সেন্টার থেকে বা মাঝখানে পোর্শন থেকে আমাদের এটা ডায়ামিটারটা রিডিউস হতে থাকে কন্টিনিউয়াসলি। যেহেতু ডায়ামিটারটা রিডিউস হতে থাকে কন্টিনিউয়াসলি তখন দেখা যায় যে আমাদের যে আলটিমেট স্ট্রেংথ এর লিমিটটা পৌঁছাইতে আমাদের যে ভ্যালু অফ স্ট্রেস আমরা অ্যাপ্লাই করতেছিলাম বা যে ভ্যালু অফ এক্সটার্নাল লোড আমরা অ্যাপ্লাই করতেছিলাম তার থেকে কম অ্যামাউন্ট অফ লোডের জন্য আমরা ফ্র্যাকচারটা কিন্তু অবজার্ভ করতে পারি। এটা তো বুঝতে পারো
যে তুমি যখন একটা ম্যাটেরিয়ালের আলটিমেট স্ট্রেংথ ভ্যালুটা পৌঁছা যাবা, তখন দেখবা যে ম্যাটেরিয়ালের মাঝখান থেকে আস্তে আস্তে ডিফর্মেশন বা মাঝখান থেকে ব্রেক করা শুরু করছে। তখন দেখা যাবে যে তুমি আগে যে স্ট্রেসের দিয়ে তুমি এটাকে ব্রেক করতে পারতা না, তার থেকে লেস অ্যামাউন্ট অফ ভ্যালুর জন্য তুমি এটাকে ইজিলি ব্রেক করে ফেলতেছো। সো দেখা যাচ্ছে যে তোমার এই যে ফ্র্যাকচার স্ট্রেংথের ভ্যালুটা কিন্তু আলটিমেট স্ট্রেংথের ভ্যালুর থেকে কিন্তু কম। এটা নিয়ে কারো কোনো ডাউট আছে যে স্যার why the value of fracture strength is less than the ultimate tensile strength? স্যার এটা একটু আরেকবার বলেন স্যার কাইন্ডলি। আচ্ছা, আলটিমেট স্ট্রেংথ হচ্ছে হলো সেই লিমিটিং ভ্যালু, হাইয়েস্ট ভ্যালু অফ ইউনিট স্ট্রেস দ্যাট এ ম্যাটেরিয়াল ক্যান উইথস্ট্যান্ড বা এ ম্যাটেরিয়াল ক্যান আন্ডারগো। ঠিক আছে, সো আলটিমেট স্ট্রেংথের ভ্যালুটা হচ্ছে সে একটা ম্যাক্সিমাম ভ্যালু যখন হচ্ছে ম্যাটেরিয়ালটা নেকিং ফর্মেশন করতেছে না, ঠিক আছে, একদম শেয়ার অফ করে যাচ্ছে না। তুমি এই যে আলটিমেট স্ট্রেংথের এই যে নেকিং পয়েন্টের আগে যে কোনো ভ্যালুর জন্য তোমার ম্যাটেরিয়ালটা কিন্তু এলংগেট হতে থাকবে, কিন্তু ম্যাটেরিয়ালটা কিন্তু ছিঁড়ে যাবে না। ম্যাটেরিয়ালটা ডিফর্মেশন হবে কিন্তু ম্যাটেরিয়ালটা ছিঁড়ে যাবে না। কিন্তু আলটিমেট স্ট্রেংথ পয়েন্টে তখন দেখা যাবে যে ম্যাটেরিয়ালটা শেয়ার অফ করা বা টিয়ার অফ করা আস্তে আস্তে শুরু করছে। ঠিক আছে, এখন যখনই শেয়ার অফ বা টিয়ার অফ তুমি ম্যাটেরিয়ালকে যত এলংগেট বা পুল করতে থাকো, তখন দেখা যাবে যে ম্যাটেরিয়ালের মাঝখান থেকে ডায়ামিটারটা আস্তে 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 কমে যাচ্ছে। যখনই ডায়ামিটারটা কমা শুরু করছে, মানে লেন্থ ইনক্রিজ না করে ডায়ামিটার কমা শুরু করছে, তখনই তুমি ধরে নিবা যে ম্যাটেরিয়ালটার মধ্যে নেকিং ফর্মেশন করা শুরু করছে। বাট আলটিমেট স্ট্রেংথের আগের পয়েন্ট, যে কোনো পয়েন্টের জন্য তুমি কিন্তু দেখতেছিলা যে তোমার ম্যাটেরিয়ালটা এলংগেট হচ্ছিল, মানে এলংগেট হচ্ছিল, কিন্তু আলটিমেট স্ট্রেংথ পয়েন্টে যখন অ্যাচিভ করা হচ্ছিল, তখন দেখা যাচ্ছে যে এলংগেটের সাথে সাথে মাঝখান থেকে কিন্তু ফ্র্যাকচার হওয়া শুরু করছে। ঠিক আছে, সো তুমি when you design a structure বা তুমি যখন স্ট্রাকচার একটা ডিজাইন করতে যাবা বা যে কোনো একটা মেশিন এলিমেন্ট তুমি বেয়ারিং টেরিং যে কোনো কিছু তুমি ডিজাইন করতে যাবা, তখন তোমার মেইন টার্গেটটা থাকবে যে এই বিয়ারিংটা যে শ্যাফটের জন্য ইউজ হবে, ঠিক আছে, সেটা যাতে শ্যাফটের লোডটা যাতে আলটিমেট লোডটা এই শ্যাফটের যে আলটিমেট লোডটা যাতে বিয়ারিংটা যাতে এন্ডিওর করতে পারে বা উইথস্ট্যান্ড করতে পারে, এমন যাতে না হয় যে শ্যাফটের ভাইব্রেশনের কারণে আমার বিয়ারিংটা ভেঙে না যায়। ওকে, বা বিয়ারিংটা শ্যাফটটাকে আর ক্যাপচার করে রাখতে পারতেছে না, শ্যাফটটা হচ্ছে হলো মানে অ্যাবান্ডেন্ট অ্যামাউন্ট অফ ভাইব্রেশন জেনারেট করতেছে কন্টিনিউয়াসলি। সো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে যে আলটিমেট স্ট্রেংথটা যখন আমরা ডিজাইন করতে যাব, তখন হচ্ছে আমরা আলটিমেট স্ট্রেংথ নিয়ে ডিজাইন করব, নট রাপচার স্ট্রেংথ। কজ রাপচার স্ট্রেংথের ভ্যালু বা ফ্র্যাকচার স্ট্রেংথের ভ্যালুটা কিন্তু তোমার আলটিমেটের থেকে কম। কজ আলটিমেটের যখন পয়েন্টটা তোমার স্টার্ট হচ্ছে, তখনই কিন্তু অলরেডি মাঝখানে নেকিং ফর্মেশনটা কিন্তু করা শুরু করে দিচ্ছে। আর যখন নেকিং ফর্মেশন করা শুরু করছে, তখন দেখা যাচ্ছে যে তুমি এখানে যে স্ট্রেসের ভ্যালুর জন্য তুমি নেকিং ফর্মেশন করতেছিলা, তখন দেখা যাবে যে তুমি যদি স্ট্রেসের ভ্যালুটা যদি একটু কমায় দাও, তখন দেখবা যে ওই কম অ্যামাউন্ট স্ট্রেসের জন্য তোমার আস্তে আস্তে কিন্তু এটা ফ্র্যাকচার হয়ে যাবে, তোমার আলটিমেট ভ্যালুটা তখন দরকার হবে না। তুমি এটা চিন্তা করার কারণে যে নেকিং ফর্মেশনের পর তোমার স্ট্রেসের ভ্যালুটা বাড়াইতে হবে, যদি স্ট্রেসের ভ্যালু বাড়ায় তাহলে তোমার ফ্র্যাকচার হবে, এরকম কিছু না। তুমি সিম্পল একটা মানে যে কোনো একটা মেটাল নিয়ে তুমি কনসিডার করো না কেন, তুমি একটা ম্যাটেরিয়ালকে দুইটা সাইড থেকে তুমি পুল করা শুরু করলা, ঠিক আছে, এটা তার ইলাস্টিক লিমিট ক্রস করলো, এটা তার ইল পয়েন্ট ক্রস করলো, ম্যাটেরিয়ালটা গেজ লেন্থটা ইনক্রিজ হয়ে গেল। ওকে, এখন ম্যাটেরিয়ালটা গেজ লেন্থ ইনক্রিজ হওয়ার পরে একটা সময় পর দেখা যাবে যে ম্যাটেরিয়ালটা এলংগেট হচ্ছে, হইতে হইতে একটা সময় দেখা যাবে ম্যাটেরিয়ালের সেন্টারের দিকে দেখবা যে ডায়ামিটারটা আস্তে 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 কমে যাওয়া শুরু করছে, এবং ম্যাটেরিয়ালের মাঝখান থেকে তুমি একটা ফ্র্যাকচার পয়েন্ট তুমি ডিসকভার করতে পারবা, যে ম্যাটেরিয়ালে একটা ফ্র্যাকচার বা একটা ফ্র্যাকচার তুমি অবজার্ভ করতেছো, যে ম্যাটেরিয়ালটা তখন তুমি ধরে নিবা যে ম্যাটেরিয়ালটা তুমি আর একটু লোড অ্যাপ্লাই করলে যে কোনো মুহূর্তে ম্যাটেরিয়ালটা ছিঁড়ে যেতে পারে। সো সেই লোডটাই হচ্ছে হলো তোমার ফ্র্যাকচার স্ট্রেংথ। যে পয়েন্টে তুমি ফ্র্যাকচারটা অবজার্ভ করবা যে হ্যাঁ ফ্র্যাকচার হয়েছে কিন্তু টিয়ার অফ করে নাই বা শেয়ার অফ হয় নাই, সেই পয়েন্টটা হচ্ছে তোমার আলটিমেট স্ট্রেংথ। আর যখনই তুমি দেখতেছো যে ম্যাটেরিয়ালটার মধ্যে একটা ফ্র্যাকচার দেখা দিচ্ছে, একটা ভাঙন দেখা দিচ্ছে, তুমি ধরে নিবা যে আমি যদি এখন আস্তে করে যদি একটু টান দিই, তখন দেখবা যে ম্যাটেরিয়ালটা শেয়ার অফ করে গেছে। ঠিক আছে, সো সেই লেস অ্যামাউন্ট অফ স্ট্রেসের ভ্যালু তখন দেখা যায় যে তুমি আর ওইটা ফ্র্যাকচার তৈরি করতে যে অ্যামাউন্ট অফ লোড তুমি অ্যাপ্লাই করছিলা, তোমার ওই ফ্র্যাকচার তৈরি হওয়ার পরে তুমি তার থেকে কম লোড অ্যাপ্লাই করে জিনিসটাকে ভেঙে ফেলতে পারতেছো। এই জন্য তোমার ভ্যালু অফ ফ্র্যাকচার স্ট্রেংথ ইজ লেস দ্যান দ্য আলটিমেট টেনসাইল স্ট্রেংথ। বুঝতে পারছো? জি স্যার। সো এখন কথা হচ্ছে আমরা যখন প্র্যাকটিক্যালি যখন একটা মেশিন এলিমেন্ট ডিজাইন করতে যাব, তখন আমরা কি কনসিডার করব? তুমি কি আলটিমেট স্ট্রেংথ কনসিডার করবে না তুমি ফ্র্যাকচার স্ট্রেংথ কনসিডার করবা? তোমার লজিক কি বলে?
আলটিমেট স্ট্রেংথ। আলটিমেট স্ট্রেংথ, কজ ফ্র্যাকচার স্ট্রেংথ ভ্যালু তো তোমার হচ্ছিল আলটিমেটের থেকে কম। এখন তুমি যদি ফ্র্যাকচার স্ট্রেংথ ভ্যালু যদি কনসিডার করো, তাহলে তো তোমার আলটিমেটলি দেখা যাচ্ছে এই ফ্র্যাকচার স্ট্রেংথ ভ্যালু এটার এই কার্ভের সাথে তো এই যে এখানে এই পয়েন্টের সাথে তুমি একই লাইনে চলে আসে, কিন্তু আলটিমেটলি এই পয়েন্টে তো জিনিসটা ভাঙবে না। তোমাকে আগে আলটিমেট স্ট্রেংথে উঠাই নিতে হবে, উঠানোর পরে তুমি তার থেকে কম স্ট্রেস অ্যাপ্লাই করে বা কম এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করে জিনিসটাকে ভেঙে ফেলতে পারবা। সো তুমি যখন তুমি একটা লিফটের ক্ষেত্রে চিন্তা করো না কেন, লিফটের যখন রোপের মধ্যে যখন তুমি লোড অ্যাপ্লাই করতে থাকতেছো, লিফটের ক্যাবলের মধ্যে যখন তুমি লোড অ্যাপ্লাই করতেছো, তখন যখন এটা আলটিমেট স্ট্রেংথের থেকে ভ্যালুটা ক্রস করে চলে যায়, তখন দেখা যায় যে তার ক্যাবলের মধ্যে আস্তে আস্তে রোপ গুলার মাঝখান থেকে তার থ্রেড গুলো আস্তে আস্তে মানে ছিঁড়ে যেতে থাকে, ঠিক আছে? কিন্তু তারপরেও কিন্তু জিনিসটা ঝুলতে থাকবে, লিফটটা কিন্তু ঝুলতে থাকবে, লিফটটা কিন্তু একবারে কিন্তু ছিঁড়ে পড়বে না, আস্তে আস্তে ক্যাবল গুলা মাঝখানে থ্রেড গুলা ছিঁড়ে যেতে থাকবে, ছিঁড়ে যেতে যেতে দেখবা যে একটা দুইটা ক্যাবল লেগে থাকবে, এক সময় পর দেখা যাবে যে হালকা একটু লোড দিলে জিনিসটা ছিঁড়ে যাবে। সো এখন তোমার টার্গেট থাকবে যে কোন পয়েন্টে তোমার জিনিসটা ছেঁড়া শুরু হয়েছে। তোমার টার্গেট ওটা না যে একবারে ছিঁড়ে যাবে, সেটা কিন্তু তোমার টার্গেট না। তুমি জানবা যে যে পয়েন্টে একটু ছেঁড়া শুরু হয়েছে বা একটু ফ্র্যাকচার দেখা দিচ্ছে, সেই পয়েন্টটা যখন আসবে তখন তোমাকে মানে কনসার্ন হয়ে যেতে হবে যে হ্যাঁ এখন আমার ম্যাটেরিয়ালটা যে কোনো অবস্থায় ফেল করতে পারে, ঠিক আছে? সো দেখ, তুমি একটা বয়লার ডিজাইন, এটা তো আমি এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রামটা আমাদের ইঞ্জিনিয়ারিং অ্যাপ্লিকেশনে কতটা মানে এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা মানে তুমি বলে শেষ করতে পারবে না। এটা প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন কিন্তু তুমি লিফটের ক্ষেত্রে দেখতে পারো, তুমি যে কোনো একটা স্ট্রাকচারের ক্ষেত্রে দেখতে পারো, তুমি যে কোনো একটা মেশিন এলিমেন্টের ক্ষেত্রে দেখতে পারো, ইনকেস তুমি যে কোনো একটা বয়লারের ক্ষেত্রে দেখতে পারো। বয়লারে তুমি যে স্টিল শেলটা ইউজ করতেছো, তুমি যদি দেখো যে বয়লারটা সাপোজলি এটা স্পেসিফিকেশনে বলা আছে বয়লার 200 ডিগ্রি বা 300 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এটা উইথস্ট্যান্ড করতে পারবে, ম্যাটেরিয়ালটার মধ্যে কোনো আমার হচ্ছিল কোনো ফ্র্যাকচার দেখা যাবে না। যে ম্যাটেরিয়ালটা বয়লার শেল তৈরি করতে ইউজ করা হয়েছে সেই ম্যাটেরিয়ালটার মধ্যে কোনো ফ্র্যাকচার দেখা যাবে না একটা সার্টেন টেম্পারেচার পর্যন্ত, ঠিক আছে? তো তুমি যদি এখন ওই 300 ডিগ্রি সেন্টিগ্রেড ক্রস করে এটার মধ্যে 500-600 ডিগ্রি টেম্পারেচার যদি অ্যাটেইন করে ফেলো, তখন তুমি হঠাৎ করে অবজার্ভ করলে যে তুমি ম্যাটেরিয়ালটার মধ্যে একটা ফ্র্যাকচার তৈরি হয়েছে, তুমি সাথে সাথে বয়লারটা অফ করে দিলা, ঠিক আছে? এখন কি তুমি ধরে নিবা যে তুমি এরপরে 600 ডিগ্রি থেকে উপরে উঠাইলে ম্যাটেরিয়ালটা ফেল করবে না? তখন তো তুমি ওই বয়লারটা রান করাইতে ভয় পাবা যে ওটা যে কোনো সময় ভেঙে যেতে পারে। মানে এই যে নেকিং ফরমেশনের পর স্ট্রেসের যে কোনো ভ্যালুর জন্য কিন্তু ম্যাটেরিয়ালটা ফেল করতে পারে। এটা এমন না যে এটা এই যে ফ্র্যাকচারের যে পয়েন্ট এত ভ্যালু স্ট্রেসের ভ্যালু কিন্তু অ্যাটেইন করা লাগবে এমন কিন্তু কথা না। তুমি নেকিং ফরমেশনের পরে দেখা যাবে যে ইলাস্টিক লিমিটের যে স্ট্রেসের ভ্যালু ছিল তার থেকেও কম লিমিটেও তোমার ম্যাটেরিয়ালটা ফেল করতে পারে। সেটা হলো নেকিং ফরমেশনের পরে ম্যাটেরিয়ালটার কন্ডিশনের উপর ডিপেন্ড করে যে ম্যাটেরিয়ালটা কতটুকু স্ট্রেস এন্ডিওর করতে পারবে। সো নেকিং ফরমেশনের যে পয়েন্টটা সেই পয়েন্টটা কিন্তু প্রেডিক্টেবল, আর নেকিং এর আফটার নেকিং ফরমেশন প্রত্যেকটা মানে পয়েন্ট হচ্ছে আনপ্রেডিক্টেবল। নেকিং ফরমেশনের পরে যে কোনো স্ট্রেস, মনে করো তোমার নেকিং ফরমেশন হয়েছিল 100 নিউটনে, এখন তুমি বলতেছো যে স্যার নেকিং ফরমেশনের পরে আমি হচ্ছে ম্যাটেরিয়াল মানে অপারেশনটা চালা যেতে চাই, আমি 50 নিউটন লোড অ্যাপ্লাই করে অপারেশনটা চালা যেতে চাই, যেহেতু 100 নিউটন অ্যাপ্লাই করার পর নেকিং ফরমেশন হয়েছে, তাহলে হয়তো 101 বা 102 না ওঠানো পর্যন্ত জিনিসটা ছিঁড়ে যাবে না। টোটালি ভুল কথা। যখন 100 নিউটনের জিনিসটা নেকিং ফরমেশন হয়ে গেছে বা ফ্র্যাকচার দেখা দিচ্ছে, তার মানে কথা হচ্ছে হলো 100 এর মধ্যে যে কোনো ভ্যালুর জন্য, সেটা 1 নিউটন, 2 নিউটন, 3 নিউটন বা 4 নিউটন ভ্যালুর জন্য কিন্তু ম্যাটেরিয়ালটা ফেল করতে পারে। সেটা টোটালি আনপ্রেডিক্টেবল। এজন্য আমরা যখন একটা ম্যাটেরিয়াল ডিজাইন করব বা একটা ম্যাটেরিয়াল যখন কোনো স্ট্রাকচারের ডিজাইনের জন্য অ্যাপ্লাই করব, তখন কিন্তু আমাদের আলটিমেট স্ট্রেংথের ভ্যালুটাই কনসিডার করতে হবে, নট ফ্র্যাকচার স্ট্রেংথ। সো এই জন্য এই কথাটা বলা। সো আর কারো কোনো কথা আছে এই স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম নিয়ে? এই যে ফ্র্যাকচার পয়েন্ট, নেকিং, তারপরে হচ্ছে ইল পয়েন্ট, ইলাস্টিক পয়েন্ট, লিমিট অফ প্রপোর্শনালিটি, বোঝা গেছে না ইলাস্টিক মানে স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম? জি স্যার। ওকে, ভেরি গুড। সো আমি আর এখানে বেশি টাইম স্পেন্ড করতেছি না, তোমরা একটু দেখে নিবা, আর তোমাদের একটু বইটাও পড়তে হবে, বই পড়লে দেন তোমরা আর একটু ক্লিয়ারলি বুঝবা। আর তোমাদের আমি একটা অ্যাসাইনমেন্ট দিলাম, তোমরা নেক্সট ক্লাসে আমাকে বলবা এখানে একটা কার্ভ আছে, এখানে দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম থেকে লেস স্ট্রেস ভ্যালুর জন্য জিনিসটা রাপচার পয়েন্ট, ঠিক আছে?
আবার অ্যাকচুয়াল রাপচার স্ট্রেন্থ বলতেছে হচ্ছে ম্যাক্সিমামের থেকে আরো বেশি ভ্যালু ইনক্রিজ করলে হচ্ছে রাপচার স্ট্রেন্থ। এটা কেন? এই ওয়াই দা মানে এই অ্যাকচুয়াল যে রাপচার স্ট্রেন্থ আর থিওরিটিক্যাল রাপচার স্ট্রেন্থ এই দুটার লাইনটা কেন ডিফারেন্ট, এই দুইটা আমার এই মানে এটা রিজনটা আমাকে নেক্সট ক্লাসে তোমাদের কাছ থেকে আমি শুনবো। সো তোমরা একটু নিজেরা একটু ঘাটাঘাটি করবা, বই পড়বা, যে কোনো সোর্স থেকে জানার চেষ্টা করবা, জেনে আমাকে বলবা যে এই কার্ভটা কেন ইনক্রিজ হলো আর এই কার্ভটা কেন ডিক্রিজ হলো। আমি কেন ডিক্রিজ হয়েছে সেটা আমি এখন বলতেছি, আর কেন অ্যাকচুয়ালটা বেশি সেটা তোমাকে বলতে হবে নেক্সট ক্লাসে। সো আমি এটা আর এখন বলতেছি না, এখানে আমি যা ডিসকাস করা আমি অলরেডি ডিসকাস করছি। সো এখানে আর ডিসকাশনের কোনো দরকার নাই, এই প্রবলেমটা আমরা লাস্ট ক্লাসে দেখছি। সো এখানেও আর বলার কিছু নাই। ওকে, সো আমরা আমাদের সেকেন্ড টপিকটা শুরু করি। এখানে আমি বেশি সময় নিব না, এখানে আমি জাস্ট সিম্পলি রিডিং করে যাব। তোমরা এগুলো সম্পর্কে, এই যে তোমার টর্শনাল স্ট্রেস, তারপরে হচ্ছিল বেন্ডিং স্ট্রেস, কম্বাইন স্ট্রেস, এগুলো যখন আমরা থিওরিটিক্যালি ইন্ডিভিজুয়াল চ্যাপ্টারগুলো যখন পড়াবো, হোয়াট ইজ টর্শনাল স্ট্রেস, হোয়াট ইজ বেন্ডিং স্ট্রেস, হোয়াট ইজ কম্বাইন স্ট্রেস, তখন কিন্তু আরো ডিটেইলসে আলোচনা করবো। এখন যেহেতু আমরা সিম্পল টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেস মানে ডাইরেক্ট স্ট্রেস নিয়ে পড়তেছি, সো এই ডিটেইলসের মধ্যে আমরা লিমিটেড থাকবো। ওকে, সো আমাদের ক্লাসে 11 মিনিট আছে, আমি একটু তাড়াতাড়ি, এখানে 18টা স্লাইড আছে, আমি টপিকগুলো আজকে একটু দেখাই দিই। ওকে, আচ্ছা, সো দেয়ার আর টু টাইপস অফ স্ট্রেস, নর্মাল স্ট্রেস এন্ড কম্বাইন্ড স্ট্রেস। স্ট্রেস আসলে এটা হচ্ছিল ক্লাসিফিকেশনটা হলো ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের সাথে ক্লাসিফিকেশন করা যেতে পারে। আবার অনেকে বলবে স্ট্রেস হচ্ছিল 4 থেকে 5 টাইপের। সো এটা ক্লাসিফিকেশনের ক্যাটাগরির উপর বেস করে স্ট্রেসে ক্লাসিফিকেশন করা হয়। সো বেসিক্যালি আমরা নর্মাল স্ট্রেস বলতে বুঝি যে বেসিক্যালি নর্মাল স্ট্রেস ক্যান ডিফাইন অ্যাজ এ ডিরেক্ট স্ট্রেস। ঠিক আছে, সো ডিরেক্ট স্ট্রেস আমরা অলরেডি আইডিয়া পেয়েছি যে রেজিস্টিং ফোর্স পার ইউনিট ডিফরমেশন। সো ফার্স্টে আমরা টেনসাইল স্ট্রেস, কম্প্রেসিভ স্ট্রেসটা দেখি। টেনসাইল স্ট্রেসটা হচ্ছিল আমার বেসিক্যালি হচ্ছিল আমি যখন টেনসাইল লোডটা অ্যাপ্লাই করতেছি দুইটা অপোজিট ডাইরেকশনে, আমি যখন কোন একটা প্রিজমেটিক বার নিয়ে বা যে কোনো একটা ম্যাটেরিয়াল নিয়ে তার দুই সাইডে যদি আমি লোড অ্যাপ্লাই করি দুই ডাইরেকশন বরাবর, তখনই তার মধ্যে যদি কোনো এলংগেশন চেঞ্জ হচ্ছে, যদি তার এটার লেন্থ যদি ইনক্রিজ করে ডিউ টু টেনসাইল লোডের কারণে, সো আমরা তখন টেনসাইল স্ট্রেসটা কি, টেনসাইল স্ট্রেসটা হচ্ছিল আমার এই যে টেনসাইল লোডটা অ্যাপ্লাই করতেছে, এটা যে ইন্টারনালি যে আমাদের রেজিস্টিং লোডটা যে ম্যাটেরিয়াল ইনসাইডে জেনারেট করতেছে, সো সেটার কারণে কিন্তু আমরা টেনসাইল স্ট্রেসটা বলতে পারি। ঠিক আছে, সো আমি এটা যদি একটা ফিগারের মাধ্যমে এক্সপ্লেইন করি, এখানে আমি আর ডেফিনেশন গুলোতে আলাদা আলাদা ভাবে যাচ্ছি না। সো এখানে আমরা একটা ফিগার দেখতেছি হচ্ছিল টেনশনাল স্ট্রেস, দুই অপোজিট লোড অ্যাপ্লাই করতেছি দুই সাইড থেকে। কম্প্রেসিভ হচ্ছিল সেম ডাইরেকশনে দুই সাইড থেকে অ্যাপ্লাই করতেছি, শেয়ারে হচ্ছিল ট্যানজেনশিয়াল ডাইরেকশনে আমরা লোড অ্যাপ্লাই করতেছি। স্ট্রেনের ব্যাপারে আমি আগের ক্লাসেই বলছি যে when a body is subjected to some external force there is some change in dimension of the body and the ratio of change in dimension of body to its original dimension is called strain, যেটা আমরা আগের ক্লাসে দেখছি। Four types of strain we have found: tensile strain, compression strain, volumetric strain, shear strain. সো টেনসাইল স্ট্রেন হচ্ছে ডিউ টু টেনসাইল লোড অ্যাপ্লাই করার কারণে যে ডিফরমেশন হচ্ছে সেটা হচ্ছে টেনসাইল স্ট্রেন। ডিউ টু অ্যাপ্লাইং কম্প্রেসিভ লোড আমরা যে স্ট্রেনটা পাচ্ছি বা ডিফরমেশনটা পাচ্ছি সেটা হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেন। ভলিউমেট্রিক স্ট্রেন হচ্ছিল আমাদের বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি। এখানে আমরা কিন্তু স্ট্রেস স্ট্রেন টপিকে কয়েক টাইপের ইলাস্টিসিটি সম্পর্কে আমরা ধারণা পাবো। যেমন হচ্ছে আমরা অলরেডি মডুলাস অফ ইলাস্টিসিটি সম্পর্কে ইন্ট্রোডিউস হয়েছি,
একটু পরে হচ্ছিল আমরা মডুলাস অফ রিজিডিটি সম্পর্কে ইন্ট্রোডিউস হব, আমরা মডুলাস অফ টাফনেস সম্পর্কে, মডুলাস অফ রেজিলিয়েন্স সম্পর্কে আমরা ইন্ট্রোডিউস হয়েছি। তারপর হচ্ছে বাল্ক মডুলাস অফ ইলাস্টিসিটি, সেটা হচ্ছে আমরা যখন প্রবলেম গুলো সলভ করতে যাব তখন আমরা ইন্ট্রোডিউস হব। সো এই ডায়াগ্রাম গুলো আমরা প্রবলেমে যখন যাব তখন দেখাবো। ওকে, এখান থেকে আমি একটু শুরু করি। So normal stress টা basically কি? Normal stress is the stress which acts in the direction perpendicular to the area. Okay. So normal stress acts in the direction perpendicular to the area. So normal stress is further classified into the tensile stress and compressive stress. এখানে বোঝানোর কিছু নাই, জাস্ট আমি একটু রিডিং করে যাচ্ছি, কোথাও না বুঝলে আমাকে একটু বলো। So tensile stress is induced in a body when it is subjected to two equal and opposite pulls, bracket হচ্ছে tensile forces, as a result of which there is a tendency to increase in length. So when you apply tensile load in opposite direction, there is a tendency of increase in length. So when you apply load in the same direction, there is a tendency to increase its diameter. যখন তার লেন্থ রিডিউস হচ্ছে, ডায়ামিটার ইনক্রিজ হচ্ছে, তখন কিন্তু আমরা বলতেছি কম্প্রেসিভ লোড। আর যখন তার লেন্থ ইনক্রিজ হচ্ছে, ডায়ামিটার রিডিউস হয়ে যাচ্ছে, তখন আমরা বলতেছি টেনসাইল লোড। এই জিনিসটা একটু মাথায় আমরা রাখি। সো আমরা যদি একটা ফিগার দিয়ে যদি এক্সপ্লেইন করি, কনসিডার এ বার সাবজেক্টেড টু টেনসাইল ফোর্স এট ইটস এন্ড। সো আমরা একটা বার যদি দেখি, একটা প্রিজমেটিক, let us consider a prismatic bar of length L, and we are considering load P will apply both side of the bar. Okay, so দুইটা বারের দুই সাইডে হচ্ছে আমরা লোড অ্যাপ্লাই করতেছি। এখন বারের যদি আমি মাঝখানে যদি সেকশন করি, সেকশন করলে দেখা যাচ্ছে যে লেফট সাইডের যে পোর্শনে এখানে যে আমরা টেনসাইল লোড অ্যাপ্লাই করছি, ইন্টারনালি রেজিস্টিং ফোর্স কিন্তু জেনারেট করতেছে, ঠিক আছে। রাইট সাইডে যে পোর্শন, এটাকে সেকশন করলে দেখা যাচ্ছে যে এই সেকশনে পি ভ্যালুর অপোজিট রেজিস্টিং ফোর্স জেনারেট করতেছে। ওকে, সো তুমি কখন বলবা যে এই ম্যাটেরিয়ালটা ছিঁড়ে যাবে না? ততক্ষণ পর্যন্ত বলবা যে ম্যাটেরিয়ালটা যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, when the value of P is equals to the resisting force R, যতক্ষণ পর্যন্ত R এর ইকুয়াল ভ্যালুতে থাকবে ততক্ষণ পর্যন্ত এটা তার ইলাস্টিক লিমিট কন্টিনিউ মেইনটেইন করবে। when is P is greater than R, যদি এটা ডাক্টাইল ম্যাটেরিয়াল হয় তাহলে দেখা যাবে যে আস্তে আস্তে ম্যাটেরিয়ালটা এলংগেট করা শুরু করছে, ঠিক আছে। তার মানে তার রেজিস্টিং ফোর্সের যে লিমিট ছিল, একটা ম্যাটেরিয়ালের রেজিস্টিং ফোর্সের লিমিট ছিল, সেটাকে এক্সিট করে চলে গেছে তার টেনসাইল লোড। ওকে, তখন কিন্তু ম্যাটেরিয়ালটা আস্তে আস্তে এলংগেট করা শুরু করছে। যতক্ষণ পর্যন্ত ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকবে ততক্ষণ পর্যন্ত there will be no change of deformation, there will be no sign of strain. ওকে, সো এখানে সিম্পল কিছু কথাবার্তা আছে। আমার মনে আমি তোমাকে ফাইলটা দিয়ে দিব না, তোমরা একটু জাস্ট পড়ে দেখবা, ঠিক আছে। এখানে মানে রিডিং পড়া ছাড়া কোনো কাজ নাই। সো টেনসাইল স্ট্রেস রেজিস্টিং ফোর্স ডিভাইড বাই ক্রস সেকশনাল এরিয়া ইকুয়ালস টু অ্যাপ্লাইড ফোর্স ডিভাইড বাই ক্রস সেকশনাল এরিয়া। এটা হলো টেনসাইল স্ট্রেস গেল। এখন হচ্ছে কম্প্রেসিভ স্ট্রেস। কম্প্রেসিভ স্ট্রেস হচ্ছে স্ট্রেস ইনডিউসড ইন এ বডি when subjected to two equal and opposite pushes, as a result which there is a tendency of decrease in length of the body. So when we apply compressive load in a prismatic bar in same direction at two ends, দেখা যাবে যে যতক্ষণ পর্যন্ত আমাদের এক্সটার্নাল যে কম্প্রেসিভ লোড ছিল পি, সেটা তার রেজিস্টিং লোডের ভ্যালুর সাথে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে, সেই ম্যাটেরিয়ালে there is no sign of strain, compressive strain, ঠিক আছে। যখন তার রেজিস্টিং ফোর্স বা লিমিটিং ভ্যালুটাকে এক্সিট করে তার কম্প্রেসিভ লোডটা বেড়ে যাচ্ছে বা এক্সিট করে চলে যাচ্ছে, when P is greater than R, তখন কিন্তু আস্তে আস্তে ডিউ টু অ্যাকশন অফ কম্প্রেসিভ লোড আমার ম্যাটেরিয়াল উইল গ্র্যাজুয়ালি ডিক্রিজিং ইটস লেন্থ, ঠিক আছে। এবং যখন একটা ম্যাটেরিয়াল কম্প্রেসিভ লোডের কারণে লেন্থটা ডিক্রিজ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে ম্যাটেরিয়ালের লংগিটিউডিনাল ডাইরেকশনে তার লেন্থ কমে যাচ্ছে, কিন্তু তার ল্যাটারাল ডাইরেকশন বা ট্রান্সভার্স ডাইরেকশনে আমার এটার ডায়ামিটারটা ইনক্রিজ হচ্ছে। এই যে লংগিটিউডিনাল ডাইরেকশন বা ট্রান্সভার্স ডাইরেকশনে
যে এই স্ট্রেস স্ট্রেনের যে রিলেশনটা সেটা আমরা নেক্সট ক্লাসে দেখবো। What is the relation between stress and strain in longitudinal and lateral direction? So longitudinal direction এ কতটুকু ইনক্রিজ হওয়ার জন্য তার ল্যাটারাল ডাইরেকশনে ডায়ামিটারটা কমে যাচ্ছে, বা লংগিটিউডিনাল ডাইরেকশনে তার এক্সিয়াল ডাইরেকশনে তার লেন্থটা কতটুকু ডিক্রিজের জন্য তার ল্যাটারাল ডাইরেকশন বা ট্রান্সভার্স ডাইরেকশনে তার ডায়ামিটারটা ইনক্রিজ করছে। সো এই স্ট্রেস স্ট্রেন রিলেশনটা মানে এই লংগিটিউডিনাল এবং ট্রান্সভার্স ডাইরেকশনে যে এটার স্ট্রেইনের যে চেঞ্জ অফ বিহেভিয়ারের যে প্যাটার্নটা, এই রিলেশনটা কিন্তু আমরা পয়সনস রেশিও, আমরা কিন্তু নাম জানি পয়সনস রেশিও সম্পর্কে কিন্তু আমরা ছোটবেলায় পড়ে আসছি। সো এই স্ট্রেস স্ট্রেনের রিলেশন ইন টার্মস অফ পয়সনস রেশিও লংগিটিউডিনাল এন্ড ট্রান্সভার্স ডাইরেকশনের যে রিলেশনের যে ডেফিনেশনটা বা এই ফেনোমেনাটা, সেটা আমরা নেক্সট ক্লাসে, আজকে যেহেতু টাইম নাই, আমরা নেক্সট ক্লাসে আমরা এই ফেনোমেনাটা ডিসকাস করব। ওকে, এই ফিগারটা তোমরা দেখে নিবা, সেম ফিগারই কম্প্রেসিভ স্ট্রেস অ্যাপ্লাই করছে এখানে। সো এখানে দেখা যাচ্ছে যে টেনসাইল লোড অ্যাপ্লাই করার কারণে আমার অরিজিনাল লেন্থ থেকে লেন্থটা এক্সটেন্ড করতেছে, আবার ডায়ামিটারটা দেখা যাচ্ছে যে ট্রান্সভার্স ডাইরেকশনে আগে যে ডায়ামিটার বা আগে এটার যে উইডথ ছিল সেটা উইডথটা কিন্তু বি থেকে বি বার হয়ে গেছে। আর ডিউ টু অ্যাকশন অফ কম্প্রেসিভ লোডের কারণে আমাদের এই যে লেন্থটা যে অরিজিনাল লেন্থ ছিল তার থেকে ডেল্টা অ্যামাউন্ট অফ লেন্থ কিন্তু ডিক্রিজ শর্টেনিং হয়েছে, এবং এই লেন্থটা ডিক্রিজ হওয়ার কারণে আবার এটার তার ল্যাটারাল ডাইরেকশন বা ট্রান্সভার্স ডাইরেকশনে এটার এরিয়াটা ইনক্রিজ হয়েছে, বি থেকে বি বার হয়ে গেছে। সো এটা কিন্তু জাস্ট কমন সেন্স অ্যাপ্লাই করার বিষয়, এটার জন্য কিন্তু ইঞ্জিনিয়ারিং বোঝা লাগবে না। তুমি একটা ম্যাটেরিয়ালকে পুল করতেছো, সেটার ডায়ামিটার কমে যাচ্ছে, একটা ম্যাটেরিয়ালকে তুমি পুশ করতেছো বা কম্প্রেসিভ লোড অ্যাপ্লাই করতেছো, এটা ডায়ামিটার ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে? সো আমরা কিন্তু স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম কিন্তু আমরা বেসিক্যালি টেনসাইল লোডের জন্য দেখছি। টেনসাইল লোডের জন্য দেখার কারণে কিন্তু আমরা বেসিক্যালি প্লাস্টিক ডিফর্মেশন দেখছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা নেকিং ফর্মেশনটা দেখছিলাম, ঠিক আছে? সো নেক্সট ক্লাসে আমাদের মেইন অবজেক্টিভটা হবে, যেহেতু আজকে ক্লাসটা শেষ, নেক্সট ক্লাসে আমাদের মেইন অবজেক্টিভ হচ্ছিল শেয়ার স্ট্রেসটা ডিসকাস করব, স্ট্রেস স্ট্রেনের রিলেশনটা ডিসকাস করব, শেয়ার স্ট্রেনের রিলেশনটা ডিসকাস করব, এবং মডুলাস অফ রিজিডিটি এই টার্মটাও ডিসকাস করব। সো মোটামুটি আমরা এক্সপেক্ট করব যে নেক্সট ক্লাসে আমাদের স্ট্রেস স্ট্রেনের রিলেটেড যত থিওরি, সেই থিওরিগুলো আমরা নেক্সট ক্লাসের মধ্যে শেষ করার চেষ্টা করব, এবং কিছু প্রবলেম যদি সময় পাই তাহলে ডিসকাস করব। সো কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আমি সিম্পল একটা প্রবলেম তোমাদের একটু দেখাই দিই। এই প্রবলেমটা আমি স্লাইডটা তোমাদের দিয়ে দিব। মানে আপ টু দিস ক্লাস আমি এতক্ষণ পর্যন্ত যা কনসেপ্ট পড়াইছি সেই কনসেপ্টের সাথে এই প্রবলেমটা যাচ্ছে। এই প্রবলেমটা করলে তোমরা মোটামুটি কনসেপ্টগুলো কিছুটা হলেও ক্লিয়ার হয়ে যাবে। এই স্ট্রেস স্ট্রেন বেসিক যে টার্মগুলো, সেই টার্মগুলো এই প্রবলেমটা সলভ করলে আমরা বুঝতে পারবো। এখানে বলা আছে যে a tensile test was conducted on a mild steel bar, the following data was obtained from the test। তুমি একটা টেনসাইল টেস্ট অ্যাপ্লাই করছো একটা মাইল্ড স্টিল বারের উপর, সেখানে দেখা যাচ্ছে যে ডায়ামিটার ছিল বারের 3 সেন্টিমিটার, গেজ লেন্থ বিফোর স্টার্টিং টেস্ট দ্য গেজ লেন্থ অফ দ্য বার ইজ 20 সেন্টিমিটার, লোড অ্যাট ইলাস্টিক লিমিট 250 kilonewton. So elastic limit load হচ্ছিল 250 kilonewton. When you across this limit 250 kilonewton, or when you apply load beyond this limit, the material will start deforming. Okay. Extension at a load of 150 kilonewton. So extra 150 kilonewton load apply করলে 0.21 millimeter extension হচ্ছে। Maximum load হচ্ছে 380 kilonewton. So what is maximum load here? ম্যাক্সিমাম লোড হচ্ছিল সেই আলটিমেট লোডটা, যে পয়েন্টে আমাদের ফ্র্যাকচারটা দেখা যাবে, সেটা হচ্ছিল ম্যাক্সিমাম লোড। আর টোটাল এক্সটেনশন হচ্ছিল 60 মিলিমিটার। টোটাল এক্সটেনশনটা কি, আপ টু দা ম্যাক্সিমাম লোড পর্যন্ত আমাদের কতটুকু এলংগেট হয়েছে সেটা হচ্ছিল আমাদের টোটাল এক্সটেনশন, ঠিক আছে? ডায়ামিটার অফ রড এট দ্য ফেইলার, ডায়ামিটার অফ দ্য রড এট দ্য ফেইলার সেটা হচ্ছিল 2.25 সেন্টিমিটার। সো যখন তুমি টেস্টটা শুরু করছিলে তখন তোমার লোড ডায়ামিটার ছিল 3 সেন্টিমিটার,
যখন তোমার ফেল করতেছে তখন কিন্তু নেকিং ফর্ম করা শুরু করছে, তখন কিন্তু ডায়ামিটার রিডিউস হয়ে গেছে কত 2.25 সেন্টিমিটার। সো এখন তোমাকে বের করতে বলছে দ্য ইয়ং মডুলাস অফ ইলাস্টিসিটি, দ্য স্ট্রেস at the elastic limit, the percentage of elongation, and the percentage of decrease in area. So তোমরা এই প্রবলেমের ছবিটা, আমি এটা দিতেছি না, সলিউশনটা দিতেছি না, তোমরা প্রবলেমের ছবিটা একটু তুলে রাখো মোবাইল দিয়ে, তোমরা প্রবলেমটা একটু নিজেরা একটু সলভ করার চেষ্টা করবা। আমি যে কনসেপ্ট গুলো পড়াইছি আর তোমার হাতে যে বইয়ের ম্যাটেরিয়াল গুলো আছে সেটা থেকে তুমি এই প্রবলেমটা একটু নিজেরা সলভ করার চেষ্টা করবা। স্যার প্রবলেমটা পুরো প্রশ্নটা একটু দেখা, মানে স্যার এইটুকুই প্রশ্ন? হ্যাঁ, কোশ্চেন এই পর্যন্ত, ডিটারমাইন এ বি সি ডি, এই চারটা জিনিস বের করতে হবে। সো সলিউশনটা আমি চাইছিলাম আজকে ডিসকাস করে দেওয়ার জন্য, যেহেতু টাইম নেই, তোমরা জাস্ট নিজেরা একটু ট্রাই করবা। নিজেরা ট্রাই করলে তাহলে তুমি একটু কনফিডেন্ট হবা, ঠিক আছে? আমি পিডিএফটা তোমাদের দিয়ে দিব, পিডিএফটা দিয়ে দিব, তোমরা নিজেরা সলভ করার পর তোমরা পিডিএফটা দেখবা যে তোমাদের প্রবলেমটা, যে প্রবলেমটা সলভ করছো সেটার সাথে তুমি যে প্রবলেমটা সলভ করছো সেটা মিলছে কিনা, ঠিক আছে? সো না দেখে করার চেষ্টা করবা। তার আগে তুমি কি করবা, এই প্রবলেমটা একটু ছবিটা এখন তুলে রাখো, পরে তোমরা বা স্ক্রিনশট নিয়ে রাখো, তোমরা যখন প্রবলেমটা সলভ করবা, সলভ করার পর আমি পিডিএফটা দিয়ে রাখবো ক্লাসরুমে, তোমরা সেখান থেকে রেজাল্টটা দেখে নিবা। প্রবলেমটা খুবই ইজি, জাস্ট ফর্মুলা অ্যাপ্লাই করা, আর কিছু না। ওকে, আর কারো যদি বুঝতে প্রবলেম হয় নেক্সট ক্লাসে আমাকে বললো। ওকে, আরেকটা প্রবলেম দেওয়া আছে, এটার সলিউশন এখানে করা নাই, এটাও তোমরা সলভ করার চেষ্টা করো, না পারলে আমি নেক্সট ক্লাসে দেখাই দিব। ওকে, খুবই সিম্পল প্রবলেম। এই টাইপের প্রবলেম কিন্তু বেসিক প্রবলেম, এটা কিন্তু এমন না যে এই টাইপের প্রবলেম মানে এক্সামে আসার মতো, এরকম না। এটা হচ্ছে একদম স্ট্রেস স্ট্রেনে মানে তোমার ফাউন্ডেশন প্রবলেম। তুমি যে বেসিকটা যে বুঝছো, সেই বেসিকটা এই প্রবলেম গুলো সলভ করার মাধ্যমে তুমি নিজেকে বেসিক গুলাকে আরেকটু মানে শার্প করে ফেলতেছো, ঠিক আছে? ওকে, তাহলে আমি ক্লাসটা এখানে এন্ড করতেছি। কারো কোনো কোশ্চেন আছে আর? বলো।